Hello everybody, welcome to the Way of Solution. This is Darabul Rahman, 25th জুন 2026। আজকের দিনের এই পর্বটিতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেখেছি সেগুলো এক এক করে আলোচনা হবে, চর্চা হবে। সো অবশ্যই শেষ পর্যন্ত পর্বটি দেখতে থাকো। গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে যারা প্রথম যুক্ত হয়েছো পর্বটিতে একটা করে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে ফেলো। চলো শুরু করা যাক। আমরা আজকে কি প্রশ্ন উত্তর আছে, কি কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটার উপরে নজর দেব এবং সরাসরি আমরা প্রশ্ন উত্তরে আসবো। TWS একাডেমি অ্যাপ বিগত কয়েক বছর ধরে আমরা বাংলা ভাষায় চাকরির পরীক্ষার বিভিন্ন ধরনের কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন দিয়ে আসছি। যারা আপকামিং বিভিন্ন পরীক্ষাকে টার্গেট করছো, WPKP, WPSC, WBCS, SSC, টেট, রেল, NM সহ বিভিন্ন পরীক্ষার জন্য TWS একাডেমি অ্যাপে ভর্তি হতে পারো এবং সেখান থেকে তোমার প্রিপারেশন জার্নিটা স্টার্ট করতে পারো। চলো আমরা শুরু করছি প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দিয়ে। সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বটি। যারা প্রতিদিন দেখছো তাদের সকলকে বলবো প্রতিদিনের এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখার সাথে সাথে কিন্তু মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে। আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করি প্রতি মাসের শেষের দিকে। ওকে, তো অবশ্যই সেটা একটু ফলো করবে। চলো, ওয়ার্ল্ড বক্সিং কাপ 2026-এ ভারতের হয়ে একমাত্র সোনা কে জয় করেছেন? ওয়ার্ল্ড বক্সিং কাপ 2026-এ ভারতের হয়ে একমাত্র সোনা জয় করেছেন জ্যোতি গুলিয়া। ওয়ার্ল্ড বক্সিং কাপ চায়না 2026, এই বছরের ওয়ার্ল্ড বক্সিং কাপ সেটা চীন দেশে আয়োজিত হয়েছে। জ্যোতি গুলিয়া স্ট্রাইকস গোল্ড অ্যাজ ইন্ডিয়া ফিনিশ উইথ 6 মেডেল। ভারত এখানে টোটাল 6টা পদক জিতেছে এবং তার মধ্যে এই জ্যোতি গুলিয়া তিনি কিন্তু জিতেছেন একটা গোল্ড মেডেল। জ্যোতি গুলিয়া ওন ইন্ডিয়াস অনলি গোল্ড মেডেল। তিনি একমাত্র কিন্তু যিনি এই 6টি মেডেলের মধ্যে একমাত্র যারা জিতেছে তাদের মধ্যে একমাত্র গোল্ড মেডেলিস্ট। এবং অ্যাট দ্য ওয়ার্ল্ড বক্সিং কাপ 2026 যেটা গুলিয়াং বলে একটি জায়গাতে অনুষ্ঠিত হয়েছে, দ্য পিপলস রিপাবলিক অফ চায়না, গণপ্রজাতন্ত্রী চায়নার একটি শহরের নাম, সেখানে আয়োজিত হলো। সো এনার নামটা খুব ইম্পর্টেন্ট, জ্যোতি গুলিয়ার নাম। পরীক্ষায় আমাদের এই প্রশ্নটা থাকতে পারে আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসতে চলেছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হিমালয় অঞ্চলে একটি দীর্ঘমেয়াদী জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করার জন্য IITM কোন প্রতিষ্ঠানের সাথে মৌ স্বাক্ষর করেছে বা সমঝোতা স্বাক্ষর করেছে? হিমালয় অঞ্চলে দীর্ঘমেয়াদী জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য IITM সম্প্রতিকালে ARIES এর সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে। IITM and IRIES সাইন MOU to establish long-term climate monitoring station in হিমালয় রিজন। তো ভারত ক্লাইমেট অবজারভেশন নেটওয়ার্ক, যেটাকে BCON বলা হচ্ছে, এর আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ক গবেষণা ও দীর্ঘমেয়াদী বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি, IITM মানে কি তাহলে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজি, ভারতের আবহাওয়া পর্যবেক্ষণকারী একটি বা জলবায়ু পর্যবেক্ষণকারী একটি ডিয়ার স্টুডেন্টস সংস্থা, তারা এবং নৈনিতালে অবস্থিত আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স, যেটাকে IRIES বলা হচ্ছে, এরা সম্প্রতিকালে হিমালয় অঞ্চলে একটি জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য একটি দীর্ঘমেয়াদী সমঝোতা স্বাক্ষর করেছে। আচ্ছা, এর আগে রেলের পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে, রেল, SSC ইত্যাদি পরীক্ষাতে, যে আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজারভেশনাল সায়েন্স কোথায় আছে এটা জেনে রাখবে। উত্তরাখণ্ডের নৈনিতালে আছে। এবং IITM বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেট্রোলজি আছে মহারাষ্ট্রের পুনেতে। এই দুটির সদর দপ্তর এখান থেকে আমরা কিন্তু স্ট্যাটিক জিকে হিসাবে মনে রাখতে পারি। অলরাইট, নেক্সট দেখো, সম্প্রতি নির্ভয় চেতনা উদ্যোগ নামক জাতীয় প্রোগ্রামটি কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের দ্বারা চালু করা হয়েছে? প্রশ্ন 3, কারেন্ট অ্যাফেয়ার্স 3, নির্ভয় চেতনা উদ্যোগ নামক একটি জাতীয় প্রোগ্রাম কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রক চালু করেছে? সঠিক উত্তর, পঞ্চায়েতি রাজ মন্ত্রক চালু করেছে। দ্য নির্ভয় চেতনা ইনিশিয়েটিভ ইজ দ্য ল্যান্ডমার্ক ন্যাশনাল প্রোগ্রাম লঞ্চড বাই দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। তো পঞ্চায়েত মন্ত্রকের দ্বারা একটা আমরা বলতে পারি যুগান্তকারী জাতীয় একটা প্রোগ্রাম
নির্ভয়া চেতনা ইনিশিয়েটিভ এটা চালু করা হয়েছে। এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রকের দায়িত্বে বর্তমানে কে আছেন? বর্তমানে যিনি পঞ্চায়েতি রাজ মন্ত্রকে আছেন বা মন্ত্রী, তার নাম রাজীব রঞ্জন সিং ওরফ বা একে লাল্লান সিং। হ্যাঁ, তার নেতৃত্বে এই মন্ত্রকটা পরিচালিত হচ্ছে এবং তারা সম্প্রতি এটা লঞ্চ করলো। এরপরের প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইনিশিয়েটিভ 2026-এ ভারত কততম স্থান অর্জন করেছে? যেমন আমরা দেখেছিলাম কিউএস গ্লোবাল ইউনিভার্সিটির র্যাঙ্ক বার হয়, সেখানে আইআইটি দিল্লি প্রথম স্থান অধিকার করেছিল, আমরা আগে এটা দেখেছি। কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2027 বলে একটি সম্প্রতিকালে র্যাঙ্কিং বার হয়েছে, সূচক বার হয়েছে, সেই সূচকে ভারতের স্থান 13তম। ওয়ার্ল্ড র্যাঙ্কস, ইন্ডিয়া র্যাঙ্কস 13 গ্লোবালি ইন কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2026। এই ইন্ডেক্সটাতে তাহলে তারা কততম স্থান অধিকার করেছে? 13তম ভারত। নেক্সট 5 নম্বর, সম্প্রতি আমরা জানি ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে। ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা করেছি, এর আগেও করেছি। যেমন গতকালকে একটা প্রশ্ন করেছিলাম যে 18টি গোল সহ লিওনেল মেসি আর্জেন্টাইন এই ফুটবলার হয়েছেন পুরো ফুটবল ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরার। এবং সম্প্রতিকালে আরও একটা এরকম কিন্তু কিংবদন্তি এবং যার নামটা লিওনেল মেসির সাথে পাশাপাশি নেওয়া হয়, দুজনেই কিন্তু খুব উল্লেখযোগ্য ফুটবলার। সেই ফুটবলার নাম হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ফুটবল বিশ্বকাপ, এখন প্রশ্নটা কি বলা হচ্ছে দেখো, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে পরপর 6টি আসরে গোল করার বিশ্ব রেকর্ড গড়লেন কে? লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুজনেই কিন্তু পরপর 6টি আসনে ফুটবল খেলছে, ফুটবল বিশ্বকাপ খেলছে। 6টা ওয়ার্ল্ড কাপ, বুঝতে পারছো কত বড় বাপের ফুটবলার হতে হয়? তাহলে 6টা মানে কত দশক, প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে, প্রায় 25 বছর ধরে তারা কিন্তু ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলছে। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি ডের স্টুডেন্ট, সম্প্রতিকালে 6টা আলাদা আলাদা ওয়ার্ল্ড কাপে গোল করার রেকর্ড গড়েছেন। দেখো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মার্কস ফিফা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রি অ্যাজ দ্য ফার্স্ট প্লেয়ার টু স্কোর ইন 6 এডিশন। 6টা আলাদা আলাদা বিশ্বকাপে তিনি গোল করার রেকর্ড গড়েছেন। 6টি বিশ্বকাপ হচ্ছে 2006 সালের জার্মানির ওয়ার্ল্ড কাপ, 2010 সালের দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ, 2014 ব্রাজিল বিশ্বকাপ, এবং 2018 সালের রাশিয়া বিশ্বকাপ, 2022 সালের যেটা হচ্ছে কাতার বিশ্বকাপ, এবং 2026 সালের আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যে বিশ্বকাপ হচ্ছে। এই যে বিশ্বকাপগুলো হলো, হ্যাঁ, সেই বিশ্বকাপগুলোতে তিনি কিন্তু গোল করেছেন। 2006 সালে তিনি ডেবিউ করেন বিশ্বকাপে, এবং 2026 এই 20 বছর ধরে তিনি কিন্তু ফুটবল বিশ্বকাপ খেলছেন। দ্য পর্তুগালের স্ট্রাইকার পজিশনে তিনি খেলেন। ওপেন দ্য স্কোরিং ইন দ্য 6th মিনিট অফ পর্তুগাল গ্রুপ কে ম্যাচ এগেনস্ট উজবেকিস্তান। পর্তুগাল এই বছরে যে 48 দলের ফুটবল বিশ্বকাপ হচ্ছে সেটাতে গ্রুপ কে তে অবস্থান করছে, এবং কে গ্রুপে তাদের ম্যাচ ছিল কার সাথে? উজবেকিস্তানের সাথে। এবং উজবেকিস্তানের সাথে 6 মিনিটে তিনি একটা গোল করেন এবং পরবর্তীতে আবারও একটা গোল করেন, এবং রাইটিং হিজ নেম দ্য রেকর্ড বুকস উইথ 2 গোল ইন দ্য ফার্স্ট হাফ। এই বছরে তিনি তার প্রথম গোল স্কোরটা উজবেকিস্তান, মানে তার এই বিশ্বকাপের সেকেন্ড ম্যাচে তিনি করেছেন। প্রথম ম্যাচে গোল শূন্য ছিল, ডিআর কঙ্গোর বিরুদ্ধে পর্তুগালের 0-0 গোল ছিল, অ্যান্ড উজবেকিস্তানের বিরুদ্ধে তারা 5টি গোল করেছে পর্তুগাল, এবং তার মধ্যে রোনাল্ডো ওপেনিং গোলটা করেন এবং সাথে পরে আরেকটা করেন, 2টো গোল, এবং তিনি কিন্তু ইতিহাস বইয়ে এই নামটা লিখিয়েছেন 6টা আলাদা আলাদা এডিশনে গোল করার। নেক্সট হচ্ছে নামমাত্র জিডিপি বা নমিনিয়াল জিডিপির ভিত্তি করে বর্তমান বিশ্বে ভারত কততম বৃহত্তম অর্থনীতি? বলে ফেলো। অর্থনীতি বেশ একটা প্রশ্ন, অনেকেই কিন্তু অর্থনীতির প্রশ্ন খুব পছন্দ করে। স্যার অর্থনীতির প্রশ্ন আমার অনেকের একটু অসুবিধা হয় অর্থনীতির প্রশ্ন আসলে, এবং আমি এই কারণে অর্থনীতির কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে অনেক জোর দিয়েছি। অবভিয়াসলি শুধু অর্থনীতি নয়, যেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা পরীক্ষার জন্য, সমস্ত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি তোমাদের করিয়ে থাকবো। তো নামমাত্র জিডিপি বা নমিনিয়াল জিডিপির উপর ভিত্তি করে বর্তমান বিশ্বে ভারত কততম বৃহৎ অর্থনীতি? 6th লার্জেস্ট ইকোনমি হচ্ছে আমাদের ভারত, 6তম বৃহৎ। ইন্ডিয়া ইজ দ্য 6th লার্জেস্ট ইকোনমি গ্লোবালি বাই নমিনিয়াল জিডিপি, অ্যাপ্রক্সিমেটলি $4.15 ট্রিলিয়ন, মানে প্রায় কিন্তু আমরা দেখব 4.15
$5 ট্রিলিয়ন আমাদের ভারত পুরো বিশ্বের মধ্যে 6th লার্জেস্ট জিডিপিতে পরিণত হয়েছে, নমিনিয়াল জিডিপি বা নামমাত্র জিডিপির নিরিখে। সবচেয়ে আগে আছে নমিনিয়াল জিডিপিতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপরে চায়না, 3rd পজিশনে জার্মানি, তারপরে 4th পজিশনে জাপান। একটা সময় ভারত কিন্তু 4th পজিশনে ছিল, এখন বর্তমানে ভারত 6th পজিশনে আছে। 5th পজিশনে ইউনাইটেড কিংডম অ্যান্ড 6th পজিশনে আছে আমাদের ইন্ডিয়া, তারপরে ফ্রান্স, ইটালি, রাশিয়া এবং 10th লার্জেস্ট জিডিপি ওয়ার্ল্ডের মধ্যে নমিনিয়াল জিডিপির নিরিখে ব্রাজিল। এই হচ্ছে আমরা দেখব কয়েকটা র্যাঙ্কিং আমাদের ভারতের। এই র্যাঙ্কিংটা জেনে রাখবে, পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে জুন মাসের নিরিখে নমিনিয়াল জিডিপির ভিত্তিতে ভারতের স্থান কত ছিল পুরো বিশ্বের অর্থনীতিতে? 6 ছিল, তাই তো। নেক্সট প্রশ্ন হচ্ছে পরেরটা, ভারতের কোন শীর্ষস্থানীয় সংস্থা ট্রেড ওয়াচ কোয়ার্টারলি মানে কি ত্রৈমাসিক, ঠিক আছে, তো ত্রৈমাসিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্করণ এর 8ম সংস্করণ চালু করেছে। ট্রেড ওয়াচ কোয়ার্টারলি বা ত্রৈমাসিক বাণিজ্য যে পর্যবেক্ষণ বা দেখাশোনা যাই বলো, তার 8ম সংস্করণ সম্প্রতিকালে চালু করেছে কোন শীর্ষস্থানীয় সংস্থা? সেটি হচ্ছে নীতি আয়োগ। ভারতের সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে, 2015 সালে স্থাপিত হয়েছিল এই সংস্থাটা। অলরাইট, এরপরে চলো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেখি। নীতি আয়োগ লঞ্চেস 8th এডিশন অফ ট্রেড ওয়াচ কোয়ার্টারলি। যাই হোক, পরেরটা, রেল মন্ত্রক সম্প্রতি সঞ্জয় কুমার জৈনের পদত্যাগপত্র অনুমোদন করেছে। তিনি নিচের কোন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত ছিলেন? দেখো, প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি প্রশ্নের মধ্যেই বলে দেয়া হয়েছে। রেল মন্ত্রকের অধীনত কোনো একটা নিশ্চয়ই সংস্থা হবে, তাই তো, কোনো একটা ইনস্টিটিউশন হবে যেখান থেকে তিনি পদত্যাগ করেছেন, কারণ তার যে পদত্যাগপত্র সেটা রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে। তো সঞ্জয় কুমার জৈনের পদত্যাগপত্র অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। তিনি রেল মন্ত্রকের অধীনে আইআরসিটিসির কিন্তু চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ ফর্মালি অ্যাপ্রুভ দ্য রেজিগনেশন অফ সঞ্জয় কুমার জৈন ফ্রম হিজ পজিশন অ্যাজ দ্য চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, যেটাকে সিএমডি বলা হচ্ছে, অফ দ্য আইআরসিটিসি। নেক্সট কোশ্চেন ইজ, ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার নয়, কোন তো বলেই দেওয়া আছে, সম্প্রতি ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা কোন মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেছেন? এখানে দুবার কোন হয়ে গেছে, কোশ্চেনটা একটু ভুল, স্পেলিং মিস্টেক হয়েছে। যাই হোক, ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে সম্প্রতি ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা কোন মর্যাদাপূর্ণ পুরস্কারটা পেয়েছেন? ভারতরত্ন, পদ্মভূষণ নাকি পদ্মশ্রী? সঠিক উত্তর পদ্মশ্রী। দেখো, পদ্মশ্রী তো স্যার ফেব্রুয়ারি মাসে দেয়া হয়েছিল। প্রতি বছর ফেব্রুয়ারিতে পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এই বছরে 131 জন, ঠিক আছে, পদ্ম পুরস্কার 2026 সালে নাম ঘোষণা করা হয়েছিল 131 জনকে। তার মধ্যে পদ্মভূষণ ছিল 5 জন, পদ্মবিভূষণ ছিল 5 জন, 13 জন ছিল পদ্মভূষণ এবং 113 জন ছিল পদ্মশ্রী। তো 113 জন পদ্মশ্রী প্রাপকের মধ্যে রোহিত শর্মার নামও ছিল। এবারে দেখো, 131 জনকে তো একসাথে দেওয়া সম্ভব নয়, তাই বিভিন্ন সময় এটাকে ভাগ ভাগ করে কিছু কিছু জনকে করে কিন্তু একবার কিংবা 2বার 3বার এরকম এডিশনে কিন্তু পুরস্কারটা ডিস্ট্রিবিউট করা হয়। তো সম্প্রতি 2nd এডিশনে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, প্রায় 56-57 জনকে দেওয়া হয়েছে এই পুরস্কারটা, অ্যাপ্রক্সিমেট নাম্বারটা আমার মনে নেই। দেওয়া হয়েছে 131 জনের মধ্যে। আগে একটা কোয়ার্টারে দেওয়া হয়েছিল এবং সম্প্রতি আরেকটা কোয়ার্টারে পুরস্কারটা দেওয়া হয়েছে এবং সেখানে রোহিত শর্মা কিন্তু পদ্মশ্রী পেয়েছেন। এবং তার সাথে সাথে আরও 2 জন কিন্তু খেলোয়াড় জগৎ বা খেলাধুলোর জগৎ থেকে পুরস্কৃত হয়েছেন। সম্মানিত অন্যান্য ক্রীড়াবিদদের মধ্যে আছেন প্রাক্তন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, তিনি পদ্মভূষণ পেয়েছেন, এবং ভারতীয় নারী হকি দলের গোলরক্ষক সবিতা পুনিয়া, তিনিও পদ্মশ্রী পেয়েছেন। তাহলে 2 জন পদ্মশ্রী, রোহিত শর্মা ক্রিকেট থেকে, সবিতা পুনিয়া হকি থেকে, তিনি হকি দলের গোলরক্ষক, আর বিজয় অমৃতচার পদ্মভূষণ পেয়েছেন। আর পদ্মভূষণ আরও একজন পেয়েছেন, যার নাম হচ্ছে আলকা ইয়াগনি, বিখ্যাত একজন আমাদের ভারতীয় প্লেব্যাক সিঙ্গার, তিনিও কিন্তু পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন। সম্প্রতি সপ্তাহব্যাপী তীব্র প্রতিবাদের পর, মানে প্রোটেস্টের পর, নিজের পদত্যাগের দাবির মুখে কোন দেশের রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে? সঠিক উত্তর হবে বলিভিয়া।
দেখো, বলিভিয়ান প্রেসিডেন্ট রদ্রিগো পজ, বলিভিয়ার প্রেসিডেন্ট রাষ্ট্রপতি রদ্রিগো পজ হ্যাজ ডিক্লেয়ার্ড এ স্টেট এমার্জেন্সি আফটার উইক এ প্রোটেস্ট ডিমান্ডিং হিজ রেজিগনেশন। তো তার পদত্যাগ চেয়ে সেখানকার জনগণ তারা কিন্তু প্রোটেস্ট করছিল, প্রতিবাদ করছিল বা মিছিল করছিল, এবং সেই কারণে সেই বিক্ষোভের মুখে পড়ে তিনি কি করেছেন, পুরো দেশব্যাপী এমার্জেন্সি বা জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এই ছিল আজকের আমাদের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এবারে চলো আমরা জিকে প্রশ্ন উত্তর দেখব। তার আগে ছোট্ট অ্যানাউন্সমেন্ট, TWS একাডেমি অ্যাপে যারা এখনো অ্যাডমিশন নাওনি অবশ্যই অ্যাডমিশন নিতে পারো WEP KP এবং গ্রাম পঞ্চায়েত সহ আরও অন্যান্য ব্যাচে। হ্যাঁ, রেলের ব্যাচও আছে এখানে, SSCর ব্যাচ আছে, সব কিছুর ব্যাচই কিন্তু আছে। তো একবার চেক আউট করতে পারো TWS একাডেমি অ্যাপ। আর আমাদের সোশ্যাল মিডিয়াতে যদি ফলো না করে থাকো অবশ্যই কিন্তু ফলো করে নেবে। চলো আজকে আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। 1 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে, বলা হচ্ছে কোন সংকীর্ণ ভূখণ্ডটি মূল ভারতের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযুক্ত করে? পশ্চিমবঙ্গের দিনাজপুর এবং দার্জিলিং অঞ্চলের কাছে একটা সংকীর্ণ এরকম অঞ্চল আছে যেটাকে আমরা বলে থাকি চিকেন নেক। চিকেন নেক, এই চিকেন নেকটাকে যদি কাট অফ করে দেওয়া হয়, চিকেন নেকের একদিকে আছে নেপাল দেশ এবং আরেক দিকে আছে বাংলাদেশ দেশ, তাহলে কি হবে, আমাদের যে উত্তর পূর্ব ভারত আছে এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এদিকে আসাম, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, এই যে রাজ্যগুলো আছে এরা কিন্তু সম্পূর্ণ কাট অফ হয়ে যাবে ভারতের মূল ভূখণ্ড থেকে। এই সংকীর্ণ জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা চিকেন নেক বলি, পশ্চিমবঙ্গে অবস্থিত আছে, সংকীর্ণ একটা জায়গা। সেই জায়গাটার আরেকটা নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর, কারণ এটার মাধ্যমে আমরা শিলিগুড়িতে যেতে পারি। শিলিগুড়ি শহরটা দার্জিলিং এবং জলপাইগুড়ির একটা খুব বড় শহর হচ্ছে শিলিগুড়ি, অ্যান্ড শিলিগুড়িতে আমরা যেতে পারি এটার মাধ্যমে, তাই এটাকে শিলিগুড়ি করিডোরও কিন্তু বলা হয়ে থাকে, বুঝলে? তাহলে এখানে অপশন বি সঠিক উত্তর করবো, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। একটারই দুটো নাম। পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হচ্ছে পুনা চুক্তি 1932 সালে BR আম্বেদকর এবং মহাত্মা গান্ধী বা গান্ধীজির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। ভোল্ট মিটারের কাজ কি? বিভব পার্থক্য মাপা, তড়িৎ প্রবাহ মাপা, বায়ুর চাপ মাপা এবং তড়িৎ আধান মাপা। বায়ুর চাপ মাপা হচ্ছে ব্যারোমিটার, এটা তো সহজ, ব্যারোমিটার আমরা জানি বায়ুর চাপ মাপতে ব্যবহার করা হয়। আর ভোল্টেজ বা ভোল্ট মিটার আমরা ব্যবহার করি বিভব পার্থক্য পরিমাপ করতে। আচ্ছা, তড়িৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে অ্যামমিটার, ঠিক আছে? মিটার তড়িৎ প্রবাহ পরিমাপের যন্ত্রের নাম। আর তড়িৎ আধান মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ইলেকট্রোমিটারের সাহায্যে। ইলেকট্রোমিটারের সাহায্যে তড়িৎ আধান মাপা হয়। MS ওয়ার্ডে নির্বাচিত লেখাকে মাঝখানে সারিবদ্ধ করতে কোন শর্টকাট কির ব্যবহার করা হয়? MS ওয়ার্ডে তুমি একটা পেজে ধরো লিখছো, হ্যাঁ, এখন লেখাটাকে তুমি বিভিন্ন জায়গায় পজিশনিং করতে পারো, এক সাইডে লিখতে পারো, অথবা মাঝখান থেকে লিখতে পারো, অথবা লেফট সাইডে লিখতে পারো। তো রাইট সাইডে লেখার জন্য আমরা ব্যবহার করব CTRL, এটা মানে হচ্ছে ডান দিকে লেখা। যেমন আমি ডান দিকে লিখে রেখেছি, তাই তো, হ্যাঁ কি না? সরি, ডান দিক নয়, মাফ করবে, বাম দিকে, আমি বাম দিকে লিখে রেখেছি। আচ্ছা, ডান দিকে লিখতে গেলে CTRL+L, আর বাম দিকে লেখা মানে হচ্ছে, বাম দিকে লেখা মানে হচ্ছে CTRL+L, মানে লেফটে নিয়ে যাব আমি, লেফট দিকে, তাই এটাকে আমরা বাম দিকে লেখা বলবো, যেমন আমি বাম দিকে লিখে রেখেছি, ঠিক আছে? আচ্ছা, CTRL+E মানে হচ্ছে মাঝখানে সারিবদ্ধ করা, কোনো কিছুকে মাঝখানে লিখতে চাও তখন এটা CTRL+E হবে, ঠিক আছে, মাঝখান থেকে লেখাকে। CTRL+U মানে হচ্ছে আন্ডারলাইন করা, তাই তো, আন্ডারলাইন করা। আর CTRL+J মানে হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, জাস্টিফাই।
জাস্টিফাই মানে কি? জাস্টিফাই মানে হচ্ছে কোনো লেখার দুই দিক সমান করা। যেমন আমার এখানে লেখা দেখো, কিছুটা উপরের লেখা দেখো, উপরের লেখাটা কিছুটা বেড়ে গেছে, নিচের লেখাটা একটু ছোট হয়ে গেছে। তো জাস্টিফাই মানে হচ্ছে পুরো লেখাটাকে সুন্দর করে মানে সাজানো, একদমই দুই দিকে সমান করে কিন্তু লেখা থাকবে, এটাকে জাস্টিফাই বলা হয়। বুঝেছো? জাস্টিফাই মানে কি? সমান করা। কোন কিংবদন্তি অভিনেতার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়? অরুণ কুমার চট্টোপাধ্যায় কার প্রকৃত নাম ছিল? চলো হিন্টস দিই, তাকে আমরা মহানায়ক বলি। মহানায়ক কে? মহানায়ক হচ্ছে উত্তম কুমার। তো উত্তম কুমারকে মহানায়ক বলি এবং তিনি ডিয়ার স্টুডেন্ট অরুণ কুমার চট্টোপাধ্যায় তার প্রকৃত নাম। ওকে। মরু অঞ্চলে প্রধান মেরু, মাফ করবে, মরু নয়, মেরু বা পোলার রিজন যেটা আছে সেই অঞ্চলের প্রধান উদ্ভিদ কেমন হয়? ঘন চিরহরিৎ, কাঁটা ঝোপ ক্যাকটাস, বৃক্ষহীন তুন্দ্রা নাকি ম্যানগ্রোভ অরণ্য? ম্যানগ্রোভ তো হবেই না, কাঁটা চিরহরিৎ অরণ্য না, ঝোপঝাড়ও নয়, এখানে আমরা বৃক্ষহীন তুন্দ্রা অঞ্চল দেখতে পাবো। ঠিক আছে, বৃক্ষহীন এক ধরনের তুন্দ্রা অঞ্চল দেখতে পাবো, ছোট ছোট ঘাস বা ছোটখাটো দুটো একটা গাছ দেখা যায়, নাহলে পুরো অঞ্চলটাই বৃক্ষহীন, তাই এটাকে বৃক্ষহীন তুন্দ্রা বলা হচ্ছে। সেখানে সঠিক উত্তর অপশান সি হবে। লাক্ষাদ্বীপে কোন ভাষায় কথা বলা হয়? মূল ভাষা কি লাক্ষাদ্বীপের? দেখো লাক্ষাদ্বীপ কেরালার কোস্টলাইন থেকে কিছুটা দূরে অবস্থিত, এখানে মালায়ালাম ভাষা কথা বলা হয়, এখানকার অফিসিয়াল ভাষা, এবং ইংরেজি এখানকার একটা অফিসিয়াল ভাষা। তো এই দুটো হচ্ছে এখানকার অফিসিয়াল ভাষা। অর্থনীতিতে ঘাটতি অর্থায়নের প্রভাব কি? অর্থনীতিতে ঘাটতি অর্থায়নের প্রভাব হচ্ছে অর্থের সরবরাহ বৃদ্ধি পাওয়া। দেখো, অর্থনীতিতে ঘাটতি অর্থায়ন বা ডেফিসিট ফাইন্যান্সিং প্রধান প্রভাব হলো বাজারে অর্থের সরবরাহ বৃদ্ধি পাওয়া, যা সরকারের উন্নয়নমূলক কাজে ঠিকই, মানে উন্নয়নমূলক কাজে গতি আনলেও অতিরিক্ত মুদ্রাস্ফীতি আমরা দেখতে পাই, ঋণের বোঝা বৃদ্ধি পায়। বাজারে যদি হঠাৎ করে অর্থের সরবরাহ বৃদ্ধি পায় তাহলে কি হবে? টাকা বেড়ে গেল, মানুষের কাছে টাকা বেড়ে গেল, টাকা বেড়ে গেলে কি হবে? মুদ্রাস্ফীতি হবে, তাই তো? আচ্ছা, ঋণের বোঝা বৃদ্ধি এবং মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাসের মতো নেতিবাচক ঝুঁকিও কিন্তু আমরা দেখতে পাই। বুঝেছো? তাহলে এর একটা ভালো কাজ আছে। ভালো কাজ কি? সরকারের উন্নয়নমূলক কাজে গতি আছে। আর এর কিন্তু অনেক খারাপ কাজ আছে, তার মধ্যে সব থেকে বড় খারাপ কাজ হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হওয়া, আর হচ্ছে ডেপ্তে চলে যাওয়া, অর্থাৎ কি বলা হয়, ঋণের বোঝা বৃদ্ধি পাওয়া সাধারণ মানুষের। 1857 সালে প্রতিষ্ঠিত প্রথম তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয়টি এর অন্তর্ভুক্ত নয়? 1857-তে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, আমরা জানি। তার সাথে সাথে আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল 1857-তে, এবং তার সাথে বোম্বে এবং মাদ্রাজেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, দিল্লিতে হয়নি। সিমিলারলি 1862-তে আমরা দেখব কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে হাইকোর্ট স্থাপিত হয়েছিল। কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, ড্যাশ হলো ঝাড়খণ্ডের রাজধানী? কোনটি ঝাড়খণ্ডের রাজধানী? ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী কি হবে? রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী, পাটনা হচ্ছে বিহারের রাজধানী, আর ভুবনেশ্বর হচ্ছে ওড়িশার রাজধানী। চলো, আর কটক হচ্ছে ওড়িশার একটা শহর। বাড়ির কাজ দিয়ে রাখি, বিখ্যাত ভারতীয় মহাকাব্য অভিজ্ঞান শকুন্তলম কে লিখেছিলেন? এই যে সংস্কৃত একটা নাটক, এটা একটা নাটক অবশ্য, তো
এটা কে লেখেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তোমাদের এটা বাড়ির কাজ দেয়া রইল। ভালো থাকবে। আজকের জন্য পর্বটা এখানেই শেষ হচ্ছে। সংক্ষিপ্ত একটি কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব, প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে এরকম জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে প্রতিদিন কিন্তু যুক্ত হও প্রতিদিনের ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট পর্বে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, টাটা, টেক কেয়ার।